নমস্কার, আমি ডক্টর বোধিসত্ত্ব খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে। প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের মার্কেট অর্থাৎ সোমবার মার্কেট একটা পজিটিভ বার্তা দিয়ে শুরু করলো বলা যেতে পারে। বিগত কয়েকদিন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বাবল নিয়ে বিপুল হইচই হয়েছে। বহু বিশেষজ্ঞর মতামত অনুযায়ী এই আর্টিফিশিয়াল বাবল সেটা মার্কেটকে, শুধু আমেরিকান মার্কেট না, গোটা বিশ্ব বাজারকে ধরাশায়ী করে দিতে পারে। এবং সেই অনুযায়ী অনেক এমন মানুষ রয়েছেন তারা বিনিয়োগকারীদের তথা ট্রেডারদের সতর্ক হতে বলছেন। এবার সমস্যা যেটা, আমার দীর্ঘ 20 বছরের যা অভিজ্ঞতা বলে যে মার্কেটে পতন সেটা বলে কয়ে আসে না। অর্থাৎ যখন সবাই ধরে নিচ্ছেন যে মার্কেটে পতন অবশ্যম্ভাবী, তখন কোথাও না কোথা থেকে একটা পজিটিভ বার্তা মার্কেটের সেন্টিমেন্ট বদলে দিতে পারে। হ্যাঁ, এটা নিঃসন্দেহে অগ্রাহ্য করার উপায় নেই যে আমেরিকাতে যে ম্যাগনিফিসেন্ট 7 কোম্পানিজ রয়েছে তাদের যে ওয়েটেজ রয়েছে বিশেষত ন্যাসড্যাকের, সেটা 37%। সুতরাং সেখানে যে অত্যাধিক একটা উত্থান হয়েছে সে ব্যাপারেও কোনো সন্দেহ নেই। এবং আমেরিকার মার্কেট ক্যাপ টু জিডিপি সেটা যদি দেখেন, সেটাও 240-এর ওপর, অর্থাৎ অস্বাভাবিক বেশি, অত্যন্ত হাইলি প্রাইসড মার্কেট। সুতরাং সেখানে কারেকশন আসাটাই কাম্য, কিন্তু এখনই আসবে কিনা সেটা ডেফিনেটলি কেউ বলতে পারেন না। আজকের যদি এশীয় মার্কেটগুলো দেখেন তথা ইউরোপীয় মার্কেটগুলো দেখেন, সেখানে দেখবেন যে প্রত্যেকটাই প্রায় পজিটিভে ট্রেড করেছে। ফুটসি সেটা 1% বেশি উত্থান নিয়ে ট্রেড করছিল, ক্যাক 1.34% বেশি উত্থান নিয়ে ট্রেড করছিল, ড্যাক 1.77% বেশি উত্থান নিয়ে ট্রেড করছিল। এইবার এশীয় মার্কেটগুলো দেখুন, নিকেই 225 1.28% উত্থান নিয়ে, হ্যাংসেং 1.57% উত্থান নিয়ে, কসপি 2.93% উত্থান নিয়ে ট্রেড করছিল, এমনকি সাংহাই 0.52% উত্থান নিয়ে ট্রেড করছিল। অথচ যে মার্কেটগুলোর কথা বললাম, বিশেষ করে এশীয় মার্কেট, এই মার্কেটগুলোই কিন্তু সবচেয়ে বেশি ধরাশায়ী হয়েছিল বিগত সপ্তাহে, কিন্তু তারা আজকের বিপুলভাবে ফিরে এসেছে। আজকে আমাদের মার্কেটটা একটু আলোচনা করিনি এবং বোঝার চেষ্টা করি যে মার্কেটে হঠাৎ করে কি সুদিন ফিরে এলো, মার্কেটে কি এমন বার্তা এলো যার ফলে গোটা মার্কেটে আজকে মোর অর লেস একটা পজিটিভ মুভমেন্ট আমরা দেখতে পেয়েছি সারাদিন ধরে। হ্যাঁ, মার্কেট দারুণ উত্থান নিয়ে ডেফিনেটলি বন্ধ হয়নি, কিন্তু যে একটা দম বন্ধ করা পরিবেশ সৃষ্টি হয়েছিল মার্কেটে, সেখান থেকে কিছুটা কিন্তু রিলিফ পেয়েছেন বিনিয়োগকারীরা বা ট্রেডাররা, এটা বলা যেতে পারে। নিফটি 50 আজকে 82 পয়েন্ট উত্থান, অর্থাৎ 0.32% উত্থান নিয়ে বন্ধ হয়েছে। সেন্সেক্স 319 পয়েন্ট উত্থান নিয়ে বন্ধ হয়েছে। নিফটি আইটি আজকের সেরা পারফর্মার, 1.62% উত্থান দেখেছে। মনে রাখার প্রয়োজন রয়েছে যে বিগত 4 দিন ধরে লাগাতার নিফটি আইটি কিন্তু পতন দেখে চলছিল। এছাড়াও বিএসসি স্মল ক্যাপে ডেফিনেটলি আজকে হালকা কারেকশন হয়েছে। বিএসসি মিড ক্যাপ আবার চাঙ্গা ছিল, 0.62%। এছাড়া উল্লেখযোগ্য যে সেক্টরাল রাইজেস হয়েছে, উত্থান হয়েছে, তার মধ্যে বিএসসি ক্যাপিটাল গুডস 1.24%, বিএসসি কনজিউমার ডিউরেবলস 0.62% এবং বিএসসি মেটাল 0.51% উত্থান দেখেছে। এবার চলে আসি যে বিশ্ব বাজারে আজকের যে কেবল কি শর্ট কাভারিং এর ফলে উত্থান এসেছে নাকি পজিটিভ কোনো বার্তা, সেটা হচ্ছে আমেরিকাতে যা খবর সামনে এসেছে তাতে মনে হচ্ছে যে আমেরিকাতে যে শাটডাউন চলছে, অর্থাৎ আমেরিকার ফেডারেল গভর্নমেন্টের, সেইটার একটা সমাধান আসতে পারে বুধবারের দিকে। শুক্রবারের মধ্যে একটা ফাইনাল বিল সই হয়ে যাবে, প্রেসিডেন্টের অনুমোদন পেয়ে যাবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। এবং ডেমোক্র্যাটস বলুন বা রিপাবলিকস বলুন, সেখানকার দুটো মেজর পার্টি, তারা সম্ভবত রাজি হয়েছেন। কেন রাজি হয়েছেন তার পেছনে এদের এতদিন ইগোর খেলা চলছিল। 40 দিন ধরে আমেরিকা যে ফেডারেল গভর্নমেন্ট ছিল তাদের সমস্ত কর্মকাণ্ড বন্ধ হয়ে পড়েছিল 40 দিন। এর ভুক্তভোগী কারা হয়েছে? খুব ওপর লেভেলের লোকজন কখনো ভুক্তভোগী হয় না, ভুক্তভোগী হয় সাধারণ মানুষ।
এবং সাধারণ কর্মচারীরা 40 দিন ধরে ফেডারেল ওয়ার্কার্সরা তারা কোনো মাইনে তো পাননি, উপরন্তু তাদের বলা হয়েছিল কাজে যোগদান না করতে। ভাবুন, শুধু তাই না, যে ফুড কুপনসগুলো থাকে আমেরিকাতে সেইগুলো আসতে ডিলে হচ্ছিল এবং এর ফলে যেটা দাঁড়াচ্ছিল যে গোটা আমেরিকান অর্থনীতি যেটাকে বলে শশব্যস্ত হয়ে ওঠা, লিটারালি তাই হয়ে উঠেছিল। ফেডারেল ওয়ার্কার্সরা বুঝে উঠতে পারছিলেন না যে এটা আর কতদিন চলতে পারে এরকম শাটডাউন। এর ফলে এবং এমন অবস্থা দাঁড়িয়েছিল যে বেশ কিছু কর্মচারীর তাদের দৈনন্দিন দিন আনি দিন খাই অবস্থাও ছিল না, সেখান থেকে একটা রিলিফ আসতে পারে এবং খুব স্বাভাবিকভাবে সেই ইঙ্গিতের ফলে গোটা বিশ্ববাজার কিন্তু চাঙ্গা হয়ে উঠেছে। 2 নম্বর সমস্যা যেটা দেখা যাচ্ছিল সেটা হচ্ছিল যে সাধারণত গভর্নমেন্ট যে ডেটা দিয়ে থাকে, অর্থাৎ ইকোনমিক রিলেটেড যে ডেটা, তার মধ্যে এমপ্লয়মেন্ট ডেটা রয়েছে এবং অন্যান্য আনুষঙ্গিক ডেটা থাকে, ইনফ্লেশন ডেটা প্রভৃতি সমস্ত ডেটা থাকে, বা ইন্ডাস্ট্রিয়াল আউটপুট ডেটা সমস্ত, সেইগুলো পাওয়া সম্ভব হচ্ছিল না এই শাটডাউনের ফলে। তার ফলে যেটা দাঁড়াচ্ছিল যে আমেরিকার অর্থনীতি তথা আমেরিকান মার্কেটের কাছে কোনো ক্লিয়ার কাট গাইডেন্স ছিল না যে আমেরিকার অর্থনীতি বর্তমানে কি অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। এইটা যদি সলিউশনটা পাওয়া যায়, অর্থাৎ যেটা বলা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প সই করতে পারেন, শুক্রবারের দিকে সই করতে পারেন, মোটামুটি ডেমোক্র্যাটস এবং রিপাবলিকানসরা যেহেতু একমত হয়েছে এবং যে বিলটা স্বাক্ষরিত হবে, প্রস্তাবিত বিল স্বাক্ষরিত হবে বলে বিশেষজ্ঞরা বলছেন, সেটা 30শে জানুয়ারি অবধি, যাতে আমেরিকাতে যারা কর্মচারী, সরকারি কর্মচারী, তাদের মাইনে পাওয়ার ক্ষেত্রে যদি কোনো রকম অসুবিধা না হয়, সেই জন্য 30শে জানুয়ারি অবধি প্রভিশন রাখা রয়েছে। এছাড়া 3 বছরের ফুল অ্যাপ্রিসিয়েশন বিলেরও একটা প্রভিশনিং করা হচ্ছে। এবার দেখা যাক ডোনাল্ড ট্রাম্প নিজে যদি মাঝখানে বিগড়ে না বসেন, সেক্ষেত্রে সম্ভবত এই বিল স্বাক্ষরিত হবে, আমেরিকার যে শাটডাউন সেটা বন্ধ হবে। এরকম দীর্ঘমেয়াদী শাটডাউন আমেরিকার ইতিহাসে কখনো হয়নি, সেটা ডোনাল্ড ট্রাম্প করতে সক্ষম হয়েছেন। এইবার যেটা ব্যাপার দাঁড়াচ্ছে, তার ফলে কি দাঁড়ালো? তার ফলে আজকে খেয়াল করে দেখুন যে সোনার দাম, রূপোর দাম, এই দুটোর তীব্র উত্থান হয়েছে। আবার সোনা যদি আমরা ডলার টার্মসে দেখি, সেটা প্রত্যেক আউন্স $4070, লিটারালি $4071 উপরে উঠে গিয়েছে। এবং যদি সোনার দাম, স্পট গোল্ড প্রাইসেস দেখেন, সেখানে মোটামুটি সেই ডেটাটা আমি দিচ্ছি, সেখানে স্পট গোল্ড প্রাইসেস 22 ক্যারেটের কথা বলছি, কলকাতায় লাস্ট ট্রেড করছিল 866 টাকা উত্থান নিয়ে, অর্থাৎ প্রায় 1.59%, 1,19,120 টাকা 74 পয়সা প্রতি 10 গ্রাম। মনে রাখবেন, এটা মিড মার্কেট ডেটা, যে কোনো মুহূর্তে পরিবর্তিত হতে পারে। এবং রূপোর ক্ষেত্রেও আজকে যদি দেখেন রূপোর ক্ষেত্রে যে দামটা বৃদ্ধি হয়েছে সেটা কিন্তু প্রায় 2,500 টাকা প্রতি কিলো, এবং লাস্ট ট্রেড করছিল 1,54,000 টাকা প্রতি কিলো। এটা কিন্তু রূপোর স্পট প্রাইস। এই ডেটাগুলো আমি নিয়েছি গ্রো এবং goodrates.in থেকে। তার মানে কি দাঁড়াচ্ছে? তার মানে যেটা দাঁড়াচ্ছে যে মুহূর্তে একটা সম্ভাবনা সৃষ্টি হলো যে আবার তাদের কর্মচারীরা তারা মাইনে পেতে শুরু করবেন, শুধু তাই না, তার সঙ্গে আরেকটা পসিবিলিটি তৈরি হলো কি, সেটা হচ্ছে সবাই যেটা বলছেন, এটা অবশ্যই হিয়ারসে, সবাই যেটা বলছেন যে ফেডারেল ব্যাংক, আমেরিকার কেন্দ্রীয় ব্যাংক, তারা আবার একটা ইন্টারেস্ট রেট কমাবার পথে হাঁটতে পারে। নিঃসন্দেহে সেখানে ডোনাল্ড ট্রাম্পের চাপ থাকবেই। যতই জেরাম পাওয়েল চেষ্টা করুন না কেন যে তিনি হয়তো একটা ইন্টারেস্ট রেটে একটা পজ করবেন ডিসেম্বর সাইকেলে, সেটা নাও হতে পারে। তার চাপের ফলে হয়তো একটা ইন্টারেস্ট রেট কাটের পথে ফেডারেল ব্যাংক হাঁটতে পারে। এবং যখনই এই উদ্বৃত্ত টাকা, ইন্টারেস্ট রেট যখনই কম হবে, তখন উদ্বৃত্ত টাকা মানুষের হাতে আসে, তখন তারা কি করেন? তখন তারা ইউজুয়ালি বিভিন্ন ধরনের অ্যাসেটে বিনিয়োগ করার কথা ভাবেন। কিছু হেজিং অ্যাসেট থাকে, যেমন গোল্ড বা সিলভার, যেমন বা ক্রিপ্টো, বা এমনকি ইকুইটি মার্কেটসে তারা বিনিয়োগ করে। ইউজুয়ালি যখনই এই ধরনের ইন্টারেস্ট রেট কম হয়, তখন বন্ড ইল্ড কমতে থাকে, তার ফলে কিন্তু অন্যান্য অ্যাসেট বা কমোডিটি বা অল্টারনেটিভ যে ইনভেস্টমেন্ট, সেইগুলোর প্রতি মানুষের কিন্তু ঝোঁক বাড়ে। এবার যদি ক্রিপ্টো মার্কেট দেখেন, যে বিগত কাল থেকে ক্রিপ্টো মার্কেটে একটা উন্নতি শুরু হয়েছিল,
এবং বিভিন্ন মানে সেটা বিটকয়েন বলুন বা অল্টারনেটিভ অল্ট কয়েন্স বলুন, সেখানে মানুষজন কেনাকাটি করছিলেন এই ভরসায় যে এই বিলটা হয়তো পাস হলেও হতে পারে। এবার চলে আসি হচ্ছে আজকের আইটি ইন্ডেক্স নিয়ে। আইটি ইন্ডেক্স কেন বাড়লো, সবচেয়ে বেশি কেন বৃদ্ধি হলো, কি কারণে চাঙ্গা হলো, এটাতে কোনো কিন্তু রকেট সায়েন্সের প্রয়োজন নেই এটা বোঝার জন্য। কি আমেরিকার সঙ্গে ভারতবর্ষের যে আইটি কোম্পানিগুলো ব্যবসা করে সেটা $273 বিলিয়ন। অর্থাৎ আমরা যে কমোডিটি যে ফিজিক্যাল গুডস বিক্রি করে থাকি আমেরিকাতে, তার থেকে বহুগুণ বেশি হচ্ছে আমাদের আইটি সেক্টর যারা সার্ভিসেস এবং সফটওয়্যার প্রোভাইড করে বিভিন্ন আমেরিকান কোম্পানিজ, তার মধ্যে মূলত ফরচুন 500 কোম্পানিজগুলো। সেক্ষেত্রে যেটা হবে, এতদিন এই আমেরিকান ফেডারেল শাটডাউনের ফলে আমাদের আইটি কোম্পানিগুলো ব্যতিব্যস্ত হয়ে উঠছিল, কারণ আইটি কোম্পানিগুলো কিন্তু ক্রমাগত পতন দেখে চলেছিল। এই আমেরিকান শাটডাউন উঠে গেলে একটা ক্ল্যারিটি আসবে, ফরচুন 500 বা অন্যান্য কোম্পানি যারা আমাদের কাছ থেকে সার্ভিস নিয়ে থাকেন অর্থের বিনিময়ে, তারা আবার নতুন করে অর্ডার দিতে পারবেন বা বেশি হয়তো অর্ডার দেওয়ার চেষ্টা করবেন। সেটা আমাদের আইটি কোম্পানিগুলোর ক্ষেত্রে ডেফিনেটলি ভালো। যতই আমেরিকাকে আমরা ইগনোর করি না কেন, এটা বাস্তব আমাদের মেনে নিতে হবে যে $270 বিলিয়ন উপর ব্যবসা কিন্তু মুখের কথা নয়। সুতরাং সেইটাতে যদি ডিস্ট্রাকশন আসে, খুব স্বাভাবিকভাবে যেটা আইটি সেক্টরটি রয়েছে এবং বিগত 1 বছর ধরে প্রায় 20% কাছাকাছি পতন দেখে ফেলেছে, সেই ক্ষেত্রে একটা স্বাভাবিক একটা উৎসাহ ফিরে আসার কথা তো অবশ্যই। এবং 2 নম্বর ফ্যাক্টর, ততদিনও হয়তো আইটি দারুণভাবে মাথাচাড়া দিতে পারবে না যতদিন না ভারত আমেরিকা বাণিজ্যিক চুক্তি সম্পাদিত হবে। কিন্তু সেইটা তো এখনো যে তিমিরে ছিল সেই তিমিরেই রয়েছে। লিটারালি 4 দিন বলেছিলাম, 4 দিন না, বিগত 6 দিন ধরে পতন লাগাতার দেখে চলছিল আইটি সেক্টর। এবং ইনফোসিস, এসিএল টেক যারা প্রোভাইড করে সার্ভিসেস এবং সফটওয়্যার বিশেষ করে আমেরিকাতে, তারা তেড়ে ফুরে উঠেছে। এইচবিএল ইঞ্জিনিয়ারিং আজকে খেয়াল করে দেখেছেন তো প্রায় 11% বেশি উত্থান হয়েছে। খুব স্বাভাবিকভাবে একটা কোম্পানি আউটস্ট্যান্ডিং যদি রেজাল্ট করে, আউট পারফর্ম করে, যদি কোনো সন্দেহের অবকাশ না রাখে, সব কিছু যদি ক্লিন থাকে, সেই স্টকের প্রতি বিনিয়োগকারীদের আকর্ষণ স্বাভাবিকভাবেই বেড়ে যায়। আগের দিন আলোচনা ডেফিনেটলি করেছিলাম যে কেমন রেজাল্ট হয়েছে, আজকে সেটাতে 11% বৃদ্ধি হয়েছে। তার মানে কিন্তু এটা কোনো ধরনের বাই সেল রিকমেন্ডেশন কিন্তু নয়, আগেই বলে রাখছি। সবসময় একজন সেবি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারের পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন বা নিজের ডিউ ডিলিজেন্স করবেন। আমার কথা শুনে কোনো শেয়ারে বিনিয়োগ করলে ক্ষতির মুখোমুখি কিন্তু হতে পারেন। এইবার চলে আসি আজকে আরেকটি কোম্পানি নিয়ে আলোচনা করব যে শেয়ারের দর দারুণ উত্থান দেখেছে, আজকে 7.5% কাছাকাছি উত্থান দেখেছে। সেটা হচ্ছে ইউনো মিন্ডা। ইউনো মিন্ডা লাগাতার 13টা কোয়ার্টার ধরে, অর্থাৎ 3 বছর 4 মাস ধরে তারা কন্টিনিউয়াস প্রফিট বৃদ্ধি করেছে। যে কন্টিনিউয়াস আজ থেকে মোটামুটি 2014 সালে তার আমার মোটামুটি প্রায় 10-12 কোটি টাকা তার প্রফিট ছিল। এবং যদি মার্চ 2025 অব্দি দেখেন বা এমনকি যদি ট্রেলিং 12 মান্থ দেখেন টিটিএম, সেখানে কিন্তু 1000 কোটি টাকার উপর প্রফিট ছাড়িয়ে গেছে এই কোম্পানিটি। এবং সেপ্টেম্বর 2024-এ ইউনো মিন্ডা 266 কোটি টাকার প্রফিট ছিল, সেটা দারুণভাবে বৃদ্ধি হয়ে দাঁড়িয়েছে 323 কোটি টাকা সেপ্টেম্বর 2024-এ। সেলস বৃদ্ধি হয়েছে প্রায় 550 কোটি টাকার কাছাকাছি। এবং যদি খেয়াল করে দেখেন, যদি অপারেটিং প্রফিট মার্জিন এই ধরনের অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারার্সদের ক্ষেত্রে একটু ডিফিকাল্ট হয়, মারাত্মক, তবুও রিজনেবল 11%। এছাড়া আদার ইনকাম যা ছিল মোরাললেস তার থেকে 1 কোটি টাকা কমেছে। 46 কোটি টাকা আদার ইনকাম ছিল সেপ্টেম্বর 2025-এ, সেটা বৃদ্ধি হয়ে সেটা কমে দাঁড়িয়েছে 45 কোটি টাকা। তা সত্ত্বেও তার প্রফিট কিন্তু দুর্দান্ত হয়েছে। আজকে 7.5%-এর কাছাকাছি উত্থান নিয়ে ট্রেড করছিল ইউনো মিন্ডা। এবং এরা কিন্তু নিজেদের যেভাবে ইমপ্রুভ করে চলেছে, এরা কোথায় অপারেট করছে, কি কাজ করছে দেখুন। এরা অপারেট করছে কিন্তু সাধারণত যত অটো অ্যান্সিলিয়ারিজ রয়েছে সেই অটো অ্যান্সিলিয়ারিজ সেগমেন্টে কিন্তু এরা অপারেট করছে। চলে আসি 2 নম্বর কোম্পানি, সেটা হচ্ছে সবার ফেভারিট, এক সময় চোখের মনি, কিন্তু বিগত কয়েক মাস ধরে দারুণ আন্ডার পারফর্ম করছে বিশেষজ্ঞদের মতে।
এটা এতখানি এক্সপেন্সিভ একটা কোম্পানি যে এখানে বিনিয়োগ করাটা লস। বাস্তবিক ক্ষেত্রে টাটা, যদি টাটা এই গ্রুপ, এই কোম্পানি ট্রেন্ড, তারা ভীষণভাবে আন্ডার পারফর্ম করেছে। আজকে তাদের প্রফিট নিয়ে, প্রফিটেবিলিটি নিয়ে আলোচনা করব, তার ফান্ডামেন্টালস সামান্য একটু টাচ করে যাব। এবার ট্রেন্ড কি করে? তারা ট্রেন্ড কিন্তু একটা রিটেল কোম্পানি, বিভিন্ন তাদের ব্র্যান্ডস রয়েছে, বিভিন্ন ধরনের তাদের আউটলেটস রয়েছে, বিভিন্ন ক্যাটেগরি অফ কাস্টমার্সকে তাদের কেটার করার জন্য। এবার রিটেল ব্র্যান্ডস কি রয়েছে? ওয়েস্ট সাইড, আপনারা হয়তো যারা শহরে থাকেন বা বড় শহরে দেখেন তারা ওয়েস্ট সাইড দেখেছেন। 248টা এদের অলরেডি স্টোর রয়েছে, 86টা শহরে রয়েছে। এরা জামা কাপড়, বিউটি প্রোডাক্টস, ফুটওয়্যার এবং বিভিন্ন ধরনের অ্যাক্সেসরিজ, ছেলে বুড়ো মহিলা সবার ক্ষেত্রে এরা কেটার করে থাকে। 2 নম্বর জুডিও, অতি জনপ্রিয় নাম, অতি, এবং জেনজির মধ্যে দারুণভাবে জনপ্রিয়। 765টা স্টোর রয়েছে গোটা ভারতবর্ষ জুড়ে। ফিসকাল ইয়ার 2025-এ 235টা শহরে এদের উপস্থিতি রয়েছে, মানে ওয়্যার, ইনার ওয়্যার এবং বিউটি প্রোডাক্টস নিয়ে এরা ডিল করে। 3 নম্বর উৎস, এরা হচ্ছে এথনিক বিউটি প্রোডাক্টস বিক্রি করে, তার মধ্যে ওই একই জিনিস, জামা কাপড়, বিউটি প্রোডাক্টস, অ্যাক্সেসরিজ। এবং সামোয়া, এইটা কিন্তু লাক্সারি যে গুডস রয়েছে, লাক্সারি প্রোডাক্টস এবং এথনিক ওয়্যার, সেটা কেটার করে নারী পুরুষ নির্বিশেষে। এবং স্বাভাবিক, খুব মানে এটা যেহেতু আপার একেলান অফ দ্য সোসাইটিকে কেটার করছে, সাধারণত উচ্চবিত্ত বা উচ্চ মধ্যবিত্তদের, সেই জন্য এদের কিন্তু এই স্টোরটা সামোয়া, সেটা কিন্তু আপাতত 5টা রয়েছে 4টি শহরে। আর একটা রয়েছে হাইপার মার্কেট, স্টার হাইপার মার্কেট এরা বলছেন। সমস্ত ধরনের সব কিছু পাওয়া যায়, খাদ্য সামগ্রী পাওয়া যায়, স্টেপলস, ফাস্ট মুভিং কনজিউমার গুডস রয়েছে, স্টার ফ্রেশ ভেজিটেবলস পাওয়া যায় প্রভৃতি। এইভাবে এরা নিজেদের ভাগ করেছে। ট্রেন্ড কিন্তু একটি লার্জ ক্যাপ কোম্পানি, 1,52,152 কোটি টাকার কোম্পানি, এবং এদের সেলস গ্রোথ এবং প্রফিট গ্রোথ দেখুন, বিগত 10 বছরে চোখ মানে লিটারালি বিস্ফোরিত করে দেওয়ার মতন এদের গ্রোথ, সেলস গ্রোথ। 5 বছরে 38% হারে, 3 বছরে 56% হারে এরা সেলস বৃদ্ধি করেছে, বিক্রি বৃদ্ধি করেছে। ভাবা যায়? কম্পাউন্ডেড প্রফিট গ্রোথ 3 বছরে 137% হারে এদের প্রফিট বৃদ্ধি করেছে। বিগত 5 বছরে 67% হারে এদের প্রফিট বৃদ্ধি হয়েছে। খুব স্বাভাবিকভাবে স্টকটা অত্যন্ত এক্সপেন্সিভ হয়ে গেছে এদের। কিন্তু যদি রেজাল্ট দেখেন, 335 কোটি টাকা এদের প্রফিট ছিল সেপ্টেম্বর 2024-এ ট্রেন্ডে, সেটা 373 কোটি টাকাতে এসে দাঁড়িয়েছে, অর্থাৎ মোটামুটি 38 কোটি টাকা এদের প্রফিট বৃদ্ধি হয়েছে। কিন্তু যেটা দাঁড়াচ্ছে, এদের সেলসও বৃদ্ধি হয়েছে প্রায় 650 কোটি টাকার মতন। কিন্তু প্রবলেম কোথায় দাঁড়িয়েছে? প্রবলেম হচ্ছে যে এদের যে এক্সপেক্টেড, একটা যদি 1,60,000 কোটি টাকার কোম্পানি হয়, তার বার্ষিক মোটামুটি যদি প্রফিটেবিলিটি 1200 থেকে 1300 কোটি টাকা হয়, তার সম ক্যাপিটালের কোম্পানি এরকম বহু রয়েছে। 1 লক্ষ থেকে 1.5 লক্ষ কোটি টাকার কোম্পানি ভারতবর্ষে কম নেই। তাদের প্রফিটেবিলিটি দেখলে চমকে উঠতে হয়। কোনো কোম্পানি তো বছরে 30,000 কোটি টাকার প্রফিট। ধরুন একটি 1,20,000 30,000 কোটি টাকার কোম্পানি, তার বার্ষিক তার প্রফিট হচ্ছে 30,000 কোটি টাকা। পাশাপাশি রিটেল বা এফএমসিজি কোম্পানিজগুলো কিছু রয়েছে যাদের ডেফিনেটলি মার্কেট ক্যাপ অত্যন্ত বেশি, 1.5 লক্ষ কোটি টাকা, কিন্তু প্রফিট করছে মাত্র 1200 কোটি টাকা। আমি তুলনা করছি না, বোঝাবার চেষ্টা করছি। নিঃসন্দেহে ট্রেন্ড অত্যন্ত ভালো একটা কোম্পানি, কিন্তু কত দামে এটা ট্রেড করছে? প্রাইস আর্নিংস রেশিও তার হচ্ছে 93.8। খুব সহজ ভাষায় বলতে গেলে যে এর যা আর্নিংস, যা রোজগার করে, তার 93.8 গুণ বেশি দাম দিয়ে বিনিয়োগকারীরা এতে বিনিয়োগ করছেন। নিঃসন্দেহে একটি এক্সপেন্সিভ স্টক, এ ব্যাপারে কোনো সন্দেহই নেই। কিন্তু এবার দেখুন রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড, এই দিক থেকে এই কোম্পানিটা এক্সেপশনাল, 30.7। রিটার্ন অন ইকুইটি 30.4, দুর্দান্ত। এবং এটা একেবারে 1 বছরের গল্প না, বহু বছরের গল্প। অবাক করা বিষয় হচ্ছে এত বৃদ্ধি সত্ত্বেও এটা কিন্তু আন্ডার ভ্যালুড হয়ে রয়েছে। প্রাইস আর্নিংস গ্রোথ রেশিও মাত্র 0.68, কিন্তু এদের প্রাইস টু বুক ভ্যালু অত্যাধিক বেশি, 24.9। ইউজুয়ালি কি জানেন তো, বুক ভ্যালুটাকে না অনেক সময় অনেক মানুষ ইন্ট্রিনসিক ভ্যালু হিসাবে দেখতে পছন্দ করেন, অর্থাৎ বুক ভ্যালুর মধ্যে সমস্ত একটি কোম্পানির ইতিহাস এমবেডেড হয়ে থাকে বলে কিছু বিশেষজ্ঞ মনে করেন। সেটা যে মারাত্মক ভুল তা কিন্তু নয়, কারণ আপনি বুক ভ্যালু দেখলেই বুঝতে পারবেন একটি কোম্পানি গত 10 বছর, 20 বছর, 30 বছর ধরে কেমন পারফরমেন্স করে চলেছে। সুতরাং সেখানেও প্রাইস টু বুক ভ্যালু, সেটাও কিন্তু বুক ভ্যালুর
প্রায় 25 গুণ বেশি দিতে কিন্তু বিনিয়োগকারীরা রাজি, সেদিক থেকে এক্সপেন্সিভ। এবার ডেট টু ইকুইটি ভীষণ রিজনেবল, 0.38, চিন্তা করার মতন কিছু নেই। অ্যাসেট টার্নওভার মানে খুব কম কোম্পানি আপনি পাবেন যার অ্যাসেট টার্নওভার এত ভালো, 2.07, মানে সে তার অ্যাসেটটাকে ঠিকঠাক ইউটিলাইজ করতে পারছে কিনা সেইটা বোঝা যায় অ্যাসেট টার্নওভার দেখে। সাধারণত যদি কোম্পানির একের বেশি অ্যাসেট টার্নওভার থাকে তার মানে কোম্পানিটা কিন্তু বেটার পারফর্ম করছে। এবং ফ্রি পজিটিভ ক্যাশ ফ্লো রয়েছে, অবশ্যই রয়েছে। বিগত 5 বছরে 2168 কোটি টাকা কিন্তু এর ফ্রি পজিটিভ ক্যাশ ফ্লো রয়েছে। যাই হোক, এখানে শেষ করছি। আপাতত আমাদের দেখতে হবে এখন একটাই আমাদের লক্ষ্য, যে আমেরিকাতে যদি ফেডারেল ব্যাংকের শাটডাউন উঠে যায় সেটা মার্কেটের জন্য ডেফিনেটলি একটা পজিটিভ। ওভারঅল যে ওয়েলথ ক্রিয়েটিং যে অ্যাসেটসগুলো রয়েছে সেইগুলো কিন্তু তার জন্য মঙ্গলজনক। ভারতবর্ষ ডেফিনেটলি মানে গোটা বিশ্বের থেকে তো আলাদা না, শুধু অন্য বিশ্বের অন্যান্য মার্কেট যদি ভালো পারফরমেন্স কন্টিনিউস করতে থাকে এবং এরকম ধরনের খবর আসে পজিটিভ নিউজ, তাহলে সেক্ষেত্রে ভারতবর্ষের মার্কেটেও যে পজিটিভলি রিয়্যাক্ট করবে না, এরকম রিয়্যাক্ট করবে, এটাই তো প্রত্যাশিত, এটাই তো কাম্য। আজকে এখানে শেষ করব। স্ট্যান্ডার্ড ডিসক্লেমার, এটা কেবলমাত্র একটা এডুকেশন চ্যানেল বাঙালি বিনিয়োগকারীদের ইনভেস্টার অ্যাওয়ারনেস বৃদ্ধির জন্য। এখানে কোনো ধরনের কোনো শেয়ারের বাই সেল রিকমেন্ডেশন, সাজেশন, অ্যাডভাইস আমাকে ইনফ্লুয়েন্স করার প্রচেষ্টা নেই। যে দুটো কোম্পানিকে নিয়ে আলোচনা করলাম সেই দুটো কোম্পানির কোনোটাতেই আমার বা আমার পরিবারের বিনিয়োগ নেই, এটা বলে রাখলাম। এবং সবার শেষে যেটা বলে থাকি, যে যদি এই ধরনের এপিসোড সত্যি মনে হয় আমার বাঙালি ভাই বোনদের জীবনে একটু মাত্র ভ্যালু অ্যাড করতে সক্ষম হয়েছে, প্লিজ একটা লাইক দেবেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং প্লিজ শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন যাতে বহু বাঙালি বিনিয়োগকারীর কাছে পৌঁছে যায় এবং এর দ্বারা তারা উপকৃত হন। আজকের জন্য নমস্কার।